বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই কিছু দল নিজেদের অবস্থান এতটাই শক্ত করে ফেলেছে যে এখন তারা শুধু পরের রাউন্ডের কথা ভাবছে না, বরং নকআউট পর্বের জন্য বিশেষ পরিকল্পনাও সাজাতে শুরু করেছে। অন্যদিকে কিছু দল এখনও সমীকরণের ভেতরে আটকে আছে, যেখানে একটি ভুলই তাদের পুরো যাত্রাকে কঠিন করে তুলতে পারে। আর্জেন্টিনা, ফ্রান্স এবং ব্রাজিল, ফুটবল বিশ্বের এই তিন পরাশক্তির বর্তমান পরিস্থিতি কিন্তু একেবারেই একরকম নয়। কেউ এখন আত্মবিশ্বাসের চূড়ায়, কেউ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে ব্যস্ত, আবার কেউ এখনও চাপের মধ্যে নিজেদের পথ খুঁজছে। তাহলে গ্রুপ পর্বের 2 ম্যাচ শেষে কোন দল সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে আর কে তুলনামূলকভাবে পিছিয়ে পড়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই আসা যাক বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কথায়। লিওনেল স্কালোনির দল গ্রুপ পর্বে নিজেদের প্রথম 2 ম্যাচেই এমন পারফরমেন্স দেখিয়েছে যা তাদের সমর্থকদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। শুধু 2 ম্যাচে জয় পাওয়াই নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা নিজেদের রক্ষণভাগকে দুর্দান্তভাবে সংগঠিত রাখতে পেরেছে। প্রতিপক্ষকে গোল করার সুযোগ না দিয়েই তারা ক্লিনশিট বজায় রেখেছে এবং ইতোমধ্যেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে। এর ফলে আর্জেন্টিনার সামনে এখন এক বিশাল সুবিধা তৈরি হয়েছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি তাদের জন্য আর বাঁচা মরার লড়াই নয়, বরং এটি হয়ে উঠতে পারে পরীক্ষা নিরীক্ষার একটি আদর্শ মঞ্চ। কোচ লিওনেল স্কালোনি চাইলে তার মূল একাদশের কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে বিশ্রাম দিতে পারবেন। বিশেষ করে লিওনেল মেসির মতো অভিজ্ঞ ফুটবলারকে পুরো ম্যাচ না খেলিয়ে সীমিত সময় মাঠে রাখার সুযোগ রয়েছে। একইভাবে লাউতারো মার্টিনেজকে বিশ্রাম দিয়ে হুলিয়ান আলভারেজকে শুরু থেকেই সুযোগ দেওয়া যেতে পারে। মিডফিল্ডেও রোটেশন আনার সুযোগ রয়েছে। এখানে সবচেয়ে বড় বিষয় হল স্কালোনি এখন শুধু মূল একাদশ নিয়েই ভাবছেন না, তিনি ব্যাকআপ খেলোয়াড়দের প্রস্তুতিও যাচাই করে নিতে পারবেন। কারণ বিশ্বকাপের মতো দীর্ঘ টুর্নামেন্টে শুধু প্রথম একাদশ নয়, পুরো স্কোয়াডের গভীরতাই শেষ পর্যন্ত পার্থক্য করে দেয়। তাই আর্জেন্টিনা এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে তারা একদিকে বিশ্রাম পাচ্ছে, অন্যদিকে নিজেদের বিকল্প পরিকল্পনাও ঝালাই করে নিতে পারছে। নকআউট পর্বে যাওয়ার আগে এর চেয়ে ভালো পরিস্থিতি একজন কোচ খুব কমই আশা করতে পারেন। এবার যদি ব্রাজিলের দিকে তাকাই তাহলে চিত্রটা কিছুটা ভিন্ন। বাস্তবতা যতই কঠিন হোক সেটি মেনে নিতেই হবে। ব্রাজিল এখনও বিশ্বকাপের অন্যতম শক্তিশালী দল, কিন্তু পরিস্থিতি তাদের জন্য আর্জেন্টিনা বা ফ্রান্সের মতো স্বস্তিদায়ক নয়। কার্লো আনসেলোত্তি যখন ব্রাজিলের দায়িত্ব নেন তখন থেকেই তিনি একটি স্থিতিশীল একাদশ গড়ে তোলার চেষ্টা করছেন, কিন্তু দুর্ভাগ্য যেন বারবার তার পথ আটকে দিচ্ছে। একের পর এক ইনজুরি তার পরিকল্পনাকে এলোমেলো করে দিয়েছে। বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ছিটকে গেছেন, আবার টুর্নামেন্ট চলাকালেও নতুন নতুন সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে রাফিনহার মতো গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় ইনজুরিতে পড়ায় আনসেলোত্তির জন্য বিষয়টি আরও জটিল হয়ে গেছে। কারণ টুর্নামেন্ট শুরু হয়ে যাওয়ার পর আর নতুন কাউকে দলে নেওয়ার সুযোগ নেই, ফলে তাকে বিদ্যমান স্কোয়াড নিয়েই সমাধান খুঁজতে হচ্ছে। ব্রাজিলের প্রথম ম্যাচে ড্র করাটা তাদের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা চাপমুক্তভাবে নামতে পারছে না। শুধু জিতলেই হবে না, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য গোল ব্যবধানের দিকেও নজর রাখতে হবে। কারণ গ্রুপে প্রথম হতে না পারলে নকআউট পর্বের শুরুতেই শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। ফুটবলে অবশ্যই বড় দলকে হারিয়েই চ্যাম্পিয়ন হতে হয়, কিন্তু বাস্তবতা হলো আপনি যদি শুরুতেই সবচেয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হন তাহলে ঝুঁকিটাও বেড়ে যায়। অন্যদিকে ধাপে ধাপে এগোতে পারলে আত্মবিশ্বাস ও ছন্দ দুটোই তৈরি হয়। তাই ব্রাজিলের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া শুধুমাত্র মর্যাদার বিষয় নয়, বরং নকআউট পর্বের পথ কিছুটা সহজ করার একটি বড় সুযোগ। আর এখানেই আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে যায়। আর্জেন্টিনা যেখানে শেষ ম্যাচে নির্ভরভাবে রোটেশন করতে পারবে, সেখানে ব্রাজিলকে এখনও পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামতে হতে পারে। আনচেলত্তির হাতে তাই পরীক্ষা নিরীক্ষার সুযোগ খুবই সীমিত। তিনি চাইলে ব্যাকআপ খেলোয়াড়দের বড় পরিসরে যাচাই করার সুযোগ পাচ্ছেন না, কারণ এখন তার প্রথম কাজ হলো দলকে নিরাপদে পরের রাউন্ডে নিয়ে যাওয়া। এবার যদি ফ্রান্সের কথা বলি তাহলে বলতে হবে তারা অনেকটা আর্জেন্টিনার পথেই হাঁটছে। যদিও আমাদের দেশে ফ্রান্সকে নিয়ে আলোচনা তুলনামূলক কম হয়, কিন্তু তাদের বর্তমান স্কোয়াডের শক্তি সত্যি ভয় ধরিয়ে দেওয়ার মতো। কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে গড়ে ওঠা এই দলটি শুধু প্রতিভাবান নয়, বরং অত্যন্ত ভারসাম্যপূর্ণ। 2 ম্যাচ শেষে ফ্রান্সও নিজেদের কাজ গুছিয়ে ফেলেছে। তারা ইতোমধ্যেই পরের রাউন্ড নিশ্চিত করেছে এবং এখন গ্রুপ পর্বের শেষ ম্যাচকে ব্যবহার করতে পারবে নিজেদের পরিকল্পনা আরও নিখুঁত করার জন্য। কোচ দিদিয়ের দেশমের জন্য এটি একটি বড় সুযোগ। তিনি মূল একাদশের খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারবেন এবং বেঞ্চে থাকা ফুটবলারদেরও পর্যাপ্ত সময় দিতে পারবেন। বিশ্বকাপের মতো আসরে প্রায়ই দেখা যায় নকআউট পর্বে এসে কোনো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে পড়ে যায় বা সাসপেনশনে চলে যায়, তখন ব্যাকআপ খেলোয়াড়দের ওপরই দায়িত্ব এসে পড়ে। ফ্রান্স ও আর্জেন্টিনা ঠিক সেই প্রস্তুতিটাই এখন থেকে নিতে পারছে, আর এই কারণেই তারা তুলনামূলকভাবে অনেক বেশি সুবিধাজনক অবস্থানে রয়েছে। সবকিছু মিলিয়ে যদি বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যাচ্ছে আর্জেন্টিনা এবং ফ্রান্স গ্রুপ পর্বের শেষ ম্যাচে অনেকটাই স্বস্তিতে রয়েছে। তারা শুধু ফলাফল নয়, ভবিষ্যতের পরিকল্পনাও সাজানোর সুযোগ পাচ্ছে। অন্যদিকে ব্রাজিল এখনও চাপের মধ্যে রয়েছে। তাদের সামনে সমীকরণ মেলানোর চ্যালেঞ্জ আছে, ইনজুরির সমস্যা আছে এবং রোটেশনের সুযোগও সীমিত। আর পর্তুগালের প্রসঙ্গে
বলতে গেলে তাদের নিয়ে এখনও চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি, কারণ তাদের সামনে এখনও গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি রয়েছে। প্রথম ম্যাচের পারফরমেন্স নিয়ে আলোচনা ও সমালোচনা অবশ্যই হবে, কিন্তু পর্তুগালের স্কোয়াডের মান নিয়ে কোনো সন্দেহ নেই। দলটি যদি নিজেদের সেরা ছন্দে ফিরতে পারে তাহলে তারাও বিশ্বকাপের বড় দাবিদার হয়ে উঠতে পারে। তবে এই মুহূর্তে একটি বিষয় পরিষ্কার, গ্রুপ পর্বের 2 ম্যাচ শেষে আর্জেন্টিনা এবং ফ্রান্স নিজেদের জন্য যে স্বস্তির জায়গা তৈরি করেছে, ব্রাজিল এখনও সেখানে পৌঁছতে পারেনি। আর বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এই ছোট ছোট পার্থক্যই অনেক সময় বড় সাফল্য বা বড় হতাশার কারণ হয়ে দাঁড়ায়। তাই এখন দেখার বিষয় শেষ ম্যাচে কে কতটা কার্যকরভাবে নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে এবং নকআউট পর্বে যাওয়ার আগে কে সবচেয়ে বেশি আত্মবিশ্বাস নিয়ে মাঠ ছাড়ে।